বেশ, দেখো তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। ঠিক আছে, এটাকে বাংলাতে আমরা কি বলি? বাংলাতে আমরা প্রাচীন অনুবর্তন তত্ত্ব নামেই পরিচিত বেশি। প্রাচীন অনুবর্তন, এর বেশ কয়েকটা নাম রয়েছে। যেমন এই প্রাচীন অনুবর্তনকেই আমরা ধ্রুপদী অনুবর্তন নামেও জানি। ঠিক আছে, ধ্রুপদী অনুবর্তন। এই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, সেটা টোটালটা এই যে শব্দ অনুবর্তন তোমরা দেখতে পাচ্ছ, এই অনুবর্তন শব্দের উপর নির্ভর করে কিন্তু টোটাল থিওরিটা রয়েছে। তাহলে এই থিওরি বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে অনুবর্তন জিনিসটা কি। ঠিক আছে, অনুবর্তন জিনিসটা কি সেটা জানতে হবে। দেখো, শিখনের যে অনুবর্তন তত্ত্ব রয়েছে, অনুবর্তন বা কন্ডিশনিং বলতে কি বুঝি আমরা? পরিবর্তন বা কন্ডিশনিং বলতে বুঝি, দেখো, প্রত্যেক প্রাণীর কতগুলো বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বিশেষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা রয়েছে। যেমন খাবারের উপস্থিতিতে ক্ষুধার্ত প্রাণীর লালাক্ষরণ হয়, শব্দে প্রাণীর মধ্যে সজাগ ভাব হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দীপকের উপর ভিত্তি করে প্রাণী একটা নির্দিষ্ট রকমের প্রতিক্রিয়া করে। যেমন কি, ধরো কোনো একজন কয়েদিকে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো, কোনো একটা অপরাধের জন্য তাকে জেলখানার মধ্যে ভরে রাখা হয়েছে। এবার দেখ, এই জেলের মধ্যে সেই কয়েদি রয়েছে। এবার প্রত্যেক দিন যখন রাত 11টা বাজে, তো সেখানে থানার মধ্যে একটা ঘড়ি রয়েছে। ঠিক আছে, ঢং ঢং করে ঘন্টা বাজে, 11টা ঘন্টা বাজে, তার মানে হচ্ছে রাত্রি 11টা এখন বেজে গেছে। এবার প্রত্যেক দিন যখন এই রাত 11টা বাজে, একজন যিনি জেলের আহ, প্রধান কর্তা থাকেন, তিনি এই জেলের ভিতরে ঢোকেন এবং সেই কয়েদিকে খুব মারেন। ঠিক আছে, প্রচন্ড মারেন। প্রত্যেক দিন কখন? রাত্রি 11টার সময়। এবার ঘন্টা বাজলো রাত্রি 11টা, ঢং ঢং করে পুলিশ চলে এলো, জেলের ভেতরে ঢুকে কয়েদিকে মারলো। পরের দিন আবার মারলো, এরকম ভাবে কন্টিনিউ চললো, ধরো 50 দিন এরকম ভাবে চলতে থাকলো। এবার 51 নম্বর দিনে যখনই এই 11টা বাজার ঢং ঢং করে ঘন্টা শুনতে পাবে, তখনই এই কয়েদিটার মনে ভয় উৎপন্ন হবে। তো অবশ্যই হবে, তার মনে কিন্তু ভয়ের উৎপন্ন হবে। সে বুঝতে পারবে কি যে এবার পুলিশ আসবে এবং আমাকে আবার মারবে। ঠিক আছে, এই যে ঘন্টা, দেখো পুলিশ ধরো সেদিন আসেনি, এই যে 51 নম্বর দিন, এই দিনকে পুলিশ আসেনি, কিন্তু তবুও এই যে ঘন্টার আওয়াজ শোনা মাত্র এই জেলের মধ্যে থাকা কয়েদি, তার মধ্যে কিন্তু ভয়ের উদ্রেক হয়েছে। অর্থাৎ এখানে যে আমাদের উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপক হচ্ছে এই যে পুলিশ পুলিশ অফিসার। সেই উদ্দীপকের সাপেক্ষে এই জেলের কয়েদি কি প্রতিক্রিয়া করছে? ভয়ের প্রতিক্রিয়া করছে। কিন্তু দেখো, আস্তে আস্তে এই ঘন্টার ধ্বনিটাই যেন এই পুলিশ অফিসারের মতো ভয় দেখাচ্ছে, তাই না? ঘন্টা বাজলেই যেন কয়েদি ভয় পেতে শুরু করছে। ঠিক এই জিনিসটাকে আমরা অনুবর্তন বলছি। অর্থাৎ যখন এই যে যে জিনিসটা আসলে ভয়ের কারণ, সেই জিনিসটা থেকে অন্য কোনো একটা জিনিস, যেমন এই যে ঘন্টার শব্দ বা ঘড়ির কাঁটা, 11টা, রাত 11টা, এই সময়টি, এইটা যখন মানুষের মনটায় ভয় উৎপন্ন করছে, অর্থাৎ এখান থেকে ভয়ের কারণটা এই দিকে শিফট হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের অনুবর্তন বা কন্ডিশনিং। দেখো, এই ধরনের প্রতিক্রিয়াগুলোকে প্রাণীরা সহজাত হয়ে থাকে। যেমন কি, কোনো হঠাৎ করে যদি দুম করে শব্দ ওঠে, দেখবে রাস্তায় কুকুরগুলো ঘুমাচ্ছে, হঠাৎ করে তারা জেগে উঠবে, সজাগ হয়ে যাবে, তাই না? খাবার দেখলে, তেঁতুল দেখলে অনেকের মুখে লালাক্ষরণ হয়, সেগুলো সবই প্রাণীর সহজাত। এখানে উদ্দীপক হলো স্বাভাবিক উদ্দীপক, যেমন খাদ্য, এবং প্রতিক্রিয়াগুলো হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে এখানে দুটো জিনিস ম্যাটার করে, একটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, আর একটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। অর্থাৎ স্বাভাবিক উদ্দীপকের প্রতি স্বাভাবিক প্রতিক্রিয়া কেমন ভাবে রিয়াক্ট করছে তার উপরে এটা নির্ভর করছে। দেখো, যদি কোনো নিরপেক্ষ উদ্দীপককে স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার উপস্থাপিত করা হয়, যেমন এই ঘটনাটার ক্ষেত্রে বললাম, এখানে স্বাভাবিক উদ্দীপক কোনটা আর স্বাভাবিক প্রতিক্রিয়া কোনটা? এখানে স্বাভাবিক উদ্দীপক হচ্ছেন এই যে পুলিশ, তিনি স্বাভাবিক উদ্দীপক, এই পুলিশ হচ্ছে স্বাভাবিক উদ্দীপক। আর এর ফলে প্রতিক্রিয়া কি হলো? এর ফলে স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে ভয়। তো মনে রাখবে, যে প্রতিক্রিয়া স্বাভাবিক উদ্দীপকের কারণে উৎপন্ন হচ্ছে, সেই ধরনের প্রতিক্রিয়াকে আমরা স্বাভাবিক প্রতিক্রিয়া বলছি। অর্থাৎ স্বাভাবিক উদ্দীপকের ফলে উৎপন্ন প্রতিক্রিয়াকেই আমরা স্বাভাবিক প্রতিক্রিয়া বলছি।
এবার এর মধ্যে কি হলো, ভয়ের উৎপন্ন হলো, তো এটা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। এবার দেখো, যখন এই ভয়টা পুলিশ আসার কারণে নয়, এই ঘন্টা বাজার কারণে উৎপন্ন হলো, অর্থাৎ ঘন্টা যখন এগারোটা বেজে গেল তখনই এই কয়েদির মনে ভয় চলে এলো যে এবার পুলিশ আসবে, তো এই ঘন্টার আওয়াজ শুনে সে ভয় পেয়ে গেল। এটাকে আমরা বলি অনুবর্তিত উদ্দীপক। ঠিক আছে, এবং এর ফলে যে প্রতিক্রিয়া হয়, এগারোটা বাজলো আর ধরো সে ভয়ে কাঁদতে লাগলো, এটা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। আচ্ছা, এগুলো এখন একটু কঠিন লাগবে প্রথমের দিকে, এরপর আস্তে আস্তে আজকের ক্লাসে শেষ পর্যন্ত এই অনুবর্তন অনুবর্তিত এইসব শব্দগুলো ইজি লাগবে। দেখো, তো এখানে দেখো, অনুবর্তন প্রক্রিয়াতে আমরা মূলত এটা দুই প্রকারের হয়, যথা কি কি, একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন, ঠিক আছে, যেটাকে আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং বলছি আজকে যেটা পড়ছি। এর প্রবক্তা হলেন কে, প্যাভলভ। প্যাভলভ নামক একজন বিজ্ঞানী, তিনি এই থিওরি প্রবক্তা। আর একটা হচ্ছে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং। ঠিক আছে, সক্রিয় অনুবর্তন আমরা সবাই জানি, এটার প্রবক্তা হচ্ছেন স্কিনার। স্কিনার নামক একজন ব্যক্তি, তিনি সক্রিয় অনুবর্তনের জনক। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম, প্রাচীন অনুবর্তন প্যাভলভ, সক্রিয় অনুবর্তন স্কিনার। মনে রাখবে, প্রাচীন অনুবর্তনকে নিষ্ক্রিয় অনুবর্তনও বলা হয়, কারণ এই সময়ে যে প্রাণী সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ঠিক আছে, দেখো, প্রাচীন অনুবর্তনের প্রবক্তা হলেন প্যাভলভ। এই প্রক্রিয়ার অপর নাম কি, অপর নামটা মনে রাখবে, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি হচ্ছে এই প্রক্রিয়ার অপর নাম। এর আরো একটি অপর নাম হলো অনুবর্তন তত্ত্ব। ঠিক আছে, উদ্দীপকের অনুবর্তন তত্ত্বও বলা হয় এটাকে। তিনি একটি ক্ষুধার্ত কুকুরের উপরে এই পরীক্ষা করেছিলেন। তাহলে প্যাভলভ এই যে থিওরিটা প্রুভ করার জন্য কিসের উপর পরীক্ষা করলেন, একটা ক্ষুধার্ত কুকুরের উপরে এই পরীক্ষাটি করেছিলেন। সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের জনক হলেন স্কিনার। তিনি মূলত ইঁদুরের উপরে এই পরীক্ষা করেছিলেন। স্কিনারের পরীক্ষা আমরা পরের দিনকে পড়ব। দেখো, এই প্রক্রিয়ার অপর নাম অপারেন্ট কন্ডিশনিং থিওরি। এই যে তোমার স্কিনারের যে প্রক্রিয়াটা রয়েছে সেটার নাম হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং থিওরি। আর প্যাভলভের যেটা আজকে পড়ছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। ঠিক আছে, আজকে আমরা প্রাচীন অনুবর্তন তত্ত্ব নিয়ে আলোচনা করব। দেখো, এই যে প্যাভলভ, তিনি কি ছিলেন, তিনি একজন রাশিয়ান ডাক্তার ছিলেন, রাশিয়ান শরীরতত্ত্ববিদ। তার পুরো নাম ছিল আইভান প্যাভলভ। তিনি প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। তার মতে প্রাণীরা স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতিতে স্বাভাবিক প্রতিক্রিয়া করে থাকে, অর্থাৎ যখন উদ্দীপকটা স্বাভাবিক হয় তখন প্রতিক্রিয়াটিও স্বাভাবিক হবে। যেমন দেখো, দুজন ব্যক্তি রাস্তা দিয়ে চললো, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এবার হঠাৎ করে রাস্তার পাশে একটা সাপ দেখতে পেল। সাপ দেখে একজন কি করলো, বাবা গো বলে ভয়ে দৌড়ে পালিয়ে গেল। এটা দেখো, সাপ দেখলে প্রত্যেকের মনে ভয়ের উৎপন্ন হয়, এটা একটা স্বাভাবিক ঘটনা। তাই এখানে সাপ হলো স্বাভাবিক উদ্দীপক, আর এই যে বাবা গো বলে সাপ দেখে ভয়ে পালিয়ে যাওয়া, এটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু কেউ যদি সাপ দেখে ভয়ে না পালিয়ে সে আনন্দে নাচতে লাগলো সাপটাকে দেখে, তাহলে এটা তো স্বাভাবিক ঘটনা নয়, তো এটাকে আমরা স্বাভাবিক প্রতিক্রিয়া বলবো না। অর্থাৎ একটা স্বাভাবিক উদ্দীপকের ফলে যে সাধারণ জিনিসটা প্রত্যেকেই করে থাকি সেটাকেই স্বাভাবিক প্রতিক্রিয়া বলা হচ্ছে। দেখো, স্বাভাবিক প্রতিক্রিয়া করে থাকি আমরা, আবার চেষ্টার দ্বারা অস্বাভাবিক বা কৃত্রিম উদ্দীপকের দ্বারাও স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো সম্ভব। স্বাভাবিক উদ্দীপকের বদলে অস্বাভাবিক কৃত্রিম উদ্দীপকের দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া, এগুলো একটু কঠিন লাগছে, আমরা পরীক্ষাটা পড়লে এখন বুঝতে পারবো। দেখো, প্যাভলভ কি বলেছেন, প্যাভলভ বলেছেন যে প্রত্যেকটা প্রাণী, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীর কোনো একটি প্রতিক্রিয়া করার জন্য নির্দিষ্ট একটি উদ্দীপক থাকে। সেই উদ্দীপকটি ওই প্রাণীকে ওই ধরনের প্রতিক্রিয়া করায়। ঠিক আছে, নির্দিষ্ট একটা উদ্দীপক থাকে, সেই উদ্দীপক ওই প্রাণীকে ওই প্রতিক্রিয়া করাচ্ছে। উদ্দীপকে তিনি দুটি ভাগে ভাবি, যথা স্বাভাবিক উদ্দীপক এবং কৃত্রিম উদ্দীপক। কৃত্রিম উদ্দীপক কোনটা, এই যে প্যাভলভ যে পরীক্ষাটা করেছিলেন সেখানে ঘন্টার ধ্বনি হলো কৃত্রিম উদ্দীপক আর খাবার হলো স্বাভাবিক উদ্দীপক। দেখো, একইভাবে প্রতিক্রিয়াও তিনি দুটি ভাগে ভাগ করেছেন, যথা স্বাভাবিক প্রতিক্রিয়া এবং কৃত্রিম প্রতিক্রিয়া। মনে রাখবেন, এই যে স্বাভাবিক উদ্দীপকের ফলে যে প্রতিক্রিয়া হয় সেটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, আর কৃত্রিম উদ্দীপকের ফলে সেটা হলো কৃত্রিম প্রতিক্রিয়া। দেখো, কৃত্রিম উদ্দীপক বলতে তিনি এখানে ঘন্টার ধ্বনিকে চিহ্নিত করেছেন। ঠিক আছে, সাউন্ড অফ।
দেখো, স্বাভাবিক উদ্দীপককে তিনি এখানে কি বলেছেন? ফুড। আচ্ছা, এইগুলো কি কোথা থেকে আসছে? এই যে ঘন্টা ধ্বনি শব্দ, এটা একটা পরীক্ষা করেছিলেন, পরীক্ষাটা আমরা পড়বো। আগে চলো পরীক্ষাটা পড়ি, তারপর এগুলোকে আলোচনা করব। দেখো, প্যাভলভ যে পরীক্ষাটিকে করেছিলেন সেটা কিসে করেছিলেন? একটা ডগের উপর। ওকে, দেখো, রুশ শারীরতত্ত্ববিদ বিশারদ আইভন প্যাভলভ প্রবর্তিত এই যে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া, তার এবং আমেরিকান বিশিষ্ট মনোবিদ কিনারে প্রবর্তিত অনুবর্তন প্রক্রিয়া হলো সক্রিয় অনুবর্তন প্রক্রিয়া। এই পরীক্ষার জন্য কি কি লেগেছিল, কি কি প্রয়োজন হয়েছিল? ওকে একটি ক্ষুধার্ত কুকুরের প্রয়োজন ছিল, একটি ঘন্টা, একটি টেবিল, কিছু খাদ্যবস্তু এবং আরো কিছু আনুষঙ্গিক উপকরণের দরকার হয়েছিল। এবার এই ক্ষেত্রে এই ছবিটা দিকে একটু দেখো, বুঝতে পারবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা কুকুর বসে রয়েছে, তার সামনে ঘন্টা বাজানো হলো, এই ঘন্টাটিকে বাজানো হলো। কুকুরটার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছ? কোনো প্রতিক্রিয়া নেই, সে চুপ করে বসে রয়েছে। এরপরে দ্বিতীয় দিনকে তাকে ঘন্টা না বাজিয়ে তার সামনে এসে খাবার দিয়ে দেওয়া হলো। খাবার দেখা মাত্র দেখো কুকুরের জিভ কিন্তু বাইরে বেরিয়ে গেছে খাবার দেখে, ঠিক আছে। তৃতীয় দিন কি করা হলো? আগে, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, আগে ঘন্টা হতো, আগে ঘন্টা, তারপরে ফুড, খাবার, ঠিক আছে। কি করে? তৃতীয় দিন থেকে প্রথমে একবার ঠুং ঠুং করে ঘন্টা বাজানো হলো, দিয়ে খাবারটিকে দেওয়া হলো, ঘন্টা বাজানো হলো, খাবার দেওয়া হলো, এইভাবে কন্টিনিউ চলতে থাকলো। বেশ ধরো 1-2 মাস 3 মাস চলতে থাকলো, ঘন্টা বাজিয়ে খাবার দেওয়া শুরু হলো। এরপর থেকে এমন হয়ে গেল যে যখনই ঘন্টা বাজছে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ শুরু হয়ে যাচ্ছে, মানে সে মনে করছে যে খাবার আসে, খাবার আসছে, সেটা সে মনে করছে। তো ঘন্টার ধ্বনি শুনেই তার মুখ থেকে লালা নিঃসরণ শুরু হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে অনুবর্তন বা কন্ডিশনিং। দেখো, এখানে স্বাভাবিক ঘটনা কোনটা? ঘন্টা বাজালে ঘন্টার শব্দ শুনে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হওয়া, এটা কি স্বাভাবিক ঘটনা? নাকি খাবার দেখে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হওয়া স্বাভাবিক ঘটনা? আমরা সবাই জানি যে খাবার দেখে প্রতিটা প্রাণীর মুখ থেকে লালা নিঃসরণ হতেই পারে, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু এটাই অস্বাভাবিক হয়ে যাচ্ছে কিভাবে? না, যখন এই খাদ্যের জায়গাটিকে ঘন্টা ধ্বনি নিয়ে নিচ্ছে, ঘন্টা নিয়ে নিচ্ছে, অর্থাৎ এখন আর কুকুরের মুখ থেকে লালা নিঃসরণের জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হয় না, কেবলমাত্র ঘন্টার শব্দ শোনালেই হয়, ঠিক আছে। সেটাই হচ্ছে অনুবর্তন। এখানে এই যে খাদ্য, এই খাদ্যকে বলা হচ্ছে কি? এই খাদ্যকে বলা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক। আমার কথা কেটে যাচ্ছে পাচ্ছি, আমি রিপিট করে দিচ্ছি যেগুলো কেটে যাচ্ছে, ঠিক আছে। দেখো, স্বাভাবিক উদ্দীপক, এই খাদ্যকে কি বলা হয়? স্বাভাবিক উদ্দীপক। আর এই যে শব্দ, এটাকে আমরা কি বলবো? কৃত্রিম উদ্দীপক। এবার এই স্বাভাবিক উদ্দীপকের ফলে যে প্রতিক্রিয়া ঘটবে, অর্থাৎ খাবার দেখে যখন কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হবে, সেটা হবে স্বাভাবিক প্রতিক্রিয়া। তার কারণ কি? সেটা তৈরি হয়েছে স্বাভাবিক উদ্দীপক থেকে। আর যদি ঘন্টার শব্দ শুনে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হয়, সেটা হয়ে যাবে তখন কৃত্রিম প্রতিক্রিয়া। বোঝা গেল? এবার দেখো, এগুলোকে বুঝতে পারবে খুব সহজেই। দেখো, এখানে কৃত্রিম উদ্দীপক বলতে তিনি ঘন্টার শব্দ বুঝিয়েছেন, স্বাভাবিক উদ্দীপক বলতে তিনি বুঝিয়েছেন খাবার দেখে জিভে জল আসার ঘটনা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া, আর ঘন্টার আওয়াজ শুনে সজাগ হওয়া হলো কৃত্রিম প্রতিক্রিয়া। এবার তিনি পরীক্ষাটাতে কি করেছিলেন? দেখো, প্যাভলভ তার পরীক্ষার জন্য একটি ক্ষুধার্ত কুকুরকে নিয়েছিলেন। কুকুরটির সামনে কিছু খাবার দেওয়া হলো। দেখা গেল কুকুরটির লালা ক্ষরণ হচ্ছে। লালা ক্ষরণের কারণ হলো চোখের সামনে খাদ্যবস্তু দেখা, অর্থাৎ খাবার দেখে কুকুরের মুখে লালাক্ষরণ হচ্ছে। এটি স্বাভাবিক প্রতিক্রিয়া। প্যাভলভ কুকুরটিকে লালাক্ষরণের পরিমাপের ব্যবস্থা করেছিলেন। এরপর প্রতিদিন পরীক্ষামূলক পরিস্থিতিতে কুকুরটির সামনে খাবার দেওয়ার আগে খাবার সম্পর্কে কুকুরটিকে সচেতন করার জন্য একটি ঘন্টার ধ্বনি শোনানো হতো। ঘন্টার ধ্বনি শেষ হওয়ার আগেই কুকুরটির সামনে খাবার দেওয়া হলো। মানে কিভাবে? যে প্রথম দিনকে কুকুরটিকে ঘন্টার শব্দ শোনানো হলো, দ্বিতীয় দিন থেকে ঘন্টাটা বাজানো হলো,
দিয়ে খাবার দেওয়া হলো, আবার ঘন্টা বাজানো হলো, দিয়ে খাবার দেওয়া হলো। এইভাবে কন্টিনিউ বেশ কয়েকদিন, কয়েক মাস চলতে থাকলো ঘন্টা বাজিয়ে খাবার দেওয়া। এরপরে হঠাৎ করে কি হলো, এই জিনিসটা চলতে চলতে দেখা গেল যে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে আর খাবার দিতে হচ্ছে না, কেবলমাত্র ঘন্টা বাজালেই কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো কুকুরটিকে সচেতন করার জন্য প্রথমবার যে ঘন্টা বাজানো হয়েছিল সেটা ছিল কেবলমাত্র কুকুরকে সচেতন করার জন্য। একটি ঘন্টা ধ্বনি শোনানো হয়, ঘন্টা ধ্বনি শেষ হওয়ার আগেই কুকুরটির সামনে খাদ্যবস্তু দেওয়া হয়। কিছুদিন এভাবে পরীক্ষাটির পুনরাবৃত্তি করার পর দেখা গেল কুকুরটি ঘন্টার শব্দ শোনা মাত্রই লালাক্ষরণ শুরু করেছে। প্রকৃতপক্ষে ঘন্টার শব্দের সঙ্গে লালাক্ষরণের কোনো সম্পর্ক নেই। অন্য কোনো প্রাণীর কাছে বা অন্য কোনো কুকুরের কাছে গিয়ে যদি প্যাভলভ সেই টাইমে ঢং ঢং করে ঘন্টা বাজাতো, কারোর মুখ থেকে কিন্তু লালাক্ষরণ হতো না। কিন্তু ওই স্পেসিফিক কুকুরটির মুখ থেকে কেন লালাক্ষরণ হচ্ছে, তার কারণ হলো ওই কুকুরটির মধ্যে অনুবর্তন প্রক্রিয়া ঘটেছে। ঠিক আছে, দেখো ঘন্টার ধ্বনির স্বাভাবিক প্রতিক্রিয়া হলো সজাগ ভাব। তাই প্রথম ঘন্টার ধ্বনি শোনা মাত্র কুকুরটির মধ্যে সজাগ ভাব দেখা দিয়েছিল। কিন্তু পরীক্ষাটি বারবার যখন প্যাভলভ পুনরাবৃত্তি করেছেন, তার ফলে ঘন্টার ধ্বনি উদ্দীপকের সঙ্গে লালাক্ষরণটি যুক্ত হয়েছে। ঘন্টার ধ্বনি উদ্দীপক হিসাবে লালাক্ষরণের প্রতিক্রিয়া ঘটালো। খাদ্যবস্তু যখন লালাক্ষরণ ঘটায় তখন তা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু ঘন্টা ধ্বনি যখন লালাক্ষরণ ঘটায় তখন সেটা হলো অনুবর্তিত প্রতিক্রিয়া। আচ্ছা, যদি কঠিন লাগে আমি আরেকবার সহজ করে এখানে তোমাদের বুঝিয়ে দিই। প্যাভলভ, এই যে একটা লোক, এই ধরো প্যাভলভ, এ কি পুষেছে? কুকুর। কুকুর আছে। এবার দেখা যাচ্ছে যে যখন খেতে দিচ্ছে কুকুরটিকে, তখন প্রথমে ঘন্টার আওয়াজ শোনাচ্ছে, কুকুরটি ঘন্টার আওয়াজ শুনছে, তারপরে তাকে খাবার দিচ্ছে। এরকম একদিন, দুদিন, 3 দিন এরকম চলতে থাকলো, ধরো 50 দিন এরকম ভাবে চললো। এবার দেখা যাচ্ছে এরপরে এই যে কুকুরটির সামনে এই খাবার না দিয়ে কেবলমাত্র প্যাভলভ যেই এই যে ঘন্টাটিকে বাজাচ্ছে, তৎক্ষণাৎ কুকুরটার মুখ থেকে লালাক্ষরণ হয়ে যাচ্ছে। তোমরাও এই পরীক্ষাটি বাড়িতে করতে পারবে। কিভাবে? দেখবে যে রাত্রের ডিনারের পর বা লাঞ্চের পর যে অবশিষ্ট খাদ্য বাঁচে, তা থেকে প্রত্যেক দিন তোমার বাড়ির আশেপাশে যদি কুকুর বা বিড়াল থাকে তাহলে তাদেরকে দেবে। ঠিক আছে, গ্রামের দিকে তো থেকেই থাকে রাস্তার পাশে কুকুর, শহরের দিকেও থাকে। তো তুমি প্রথমে একদিন দেবে, দুদিন দেবে। যখন দেবে ওই টাইমটায়, মানে ধরো দুপুর 2টোর সময় তুমি খাওয়া শেষ করছো, 2টোর সময় খাওয়া দাওয়া শেষ করলে এরপর তোমার অবশিষ্ট খাবারগুলো কুকুরকে দিতে গেলে, যেগুলো তুমি খেতে পারোনি, তো সেই টাইমে কোনো একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে সেটাকে রাস্তার মধ্যে ঠোকার ফলে ঠং ঠং করে 2বার আওয়াজ হবে, তো 2বার 3বার হোক ঠুকবে, দিয়ে খাবারটা দেবে। প্রথম দিন কুকুর আসতে কষ্ট হবে, দ্বিতীয় দিন এরকম ভাবে টানা 1 মাস করবে। 1 মাস করবে, 2 সপ্তাহ টানা এরকম ভাবে করবে। তারপরে দেখবে একদিন খাবার না নিয়ে গিয়েও যখন ওই ফাঁকা বাটি নিয়ে গিয়ে 2বার তুমি রাস্তায় ঠুকবে, দেখবে কুকুরগুলো দৌড়ে চলে এসছে বা বিড়ালগুলো দৌড়ে চলে এসছে তোমার কাছে খাবার খাওয়ার জন্য। এটাই অনুবর্তন, এটাই প্যাভলভ করেছিলেন। যেরকম ঘন্টা বাজিয়ে খাবার দিতে দিতে যখন শুধুমাত্র ঘন্টা বাজাচ্ছে খাবার না দিয়ে, তখনও কুকুরের মুখ থেকে খাদ্য আসছে বলে লালাক্ষরণ শুনলো। ঠিক আছে, এবার এই যে ঘন্টার ধ্বনি, এটা হচ্ছে কৃত্রিম উদ্দীপক, কারণ এটা তৈরি করা মানুষের, তাই না? সেই জন্য এটা কৃত্রিম উদ্দীপক। আর খাবার যেটা, সেটা হলো স্বাভাবিক উদ্দীপক, কারণ খাবার দেখে সমস্ত প্রাণী লালা নিঃসরণ করে। এবার কৃত্রিম উদ্দীপকের ফলে যখন লালা নিঃসরণ হলো সেটা হলো কৃত্রিম প্রতিক্রিয়া। এবার যদি খাবার দেখে লালা নিঃসরণ হয় সেটা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। ব্যাস এইটুকুই আছে আমাদের অনুবর্তনে। এবার দেখো এখানেই সবগুলো আমরা দেখতে পাবো। দেখো খাদ্যবস্তু মানে খাবার, খাবার যখন লালাক্ষরণ ঘটায় তখন তার স্বাভাবিক একটা প্রতিক্রিয়া, কারণ খাবার দেখে লালাক্ষরণ হওয়া স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন ঘন্টার ধ্বনি লালাক্ষরণ ঘটায় তখন লালাক্ষরণ হলো অনুবর্তিত প্রতিক্রিয়া, এবং ঘন্টার ধ্বনি হলো অনুবর্তিত উদ্দীপক। অর্থাৎ ঘন্টার শব্দ যখন লালাক্ষরণ ঘটাচ্ছে তখন সেই সেই প্রক্রিয়াটিকে আমরা বলছি, অনুবর্তিত প্রতিক্রিয়া বলছি। আর যখন ঘন্টার ধ্বনি
তখন কি হয়ে যাচ্ছে, অনুবর্তিত উদ্দীপক হয়ে যাচ্ছে। প্যাভলভ একেই অতীত অনুবর্তিত আবর্ত বলেছেন। ঠিক আছে, এই আবর্ত ক্রিয়া কি আমরা এখনই পড়বো। দেখো, বর্তমানে একে অনুবর্তিত প্রতিক্রিয়া বলা হয়। এবারে সেই স্বাভাবিক প্রক্রিয়া কি? স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে কি, খাবার দেখে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ, এই ঘটনাটাই স্বাভাবিক প্রক্রিয়া। দেখো, স্বাভাবিক উদ্দীপকের ফলে যে স্বাভাবিক প্রক্রিয়া হয় তাই হলো স্বাভাবিক ক্রিয়া। যেমন, স্বাভাবিক উদ্দীপক খাদ্য দেখে স্বাভাবিকভাবে কুকুরের মুখে লালা আসা, এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। দ্বিতীয়ত দেখো, অনুবর্তিত প্রতিক্রিয়া কি না, স্বাভাবিক উদ্দীপক জায়গায় যখন কৃত্রিম স্বাভাবিক উদ্দীপকটি যে কাজ করত সেই একই কাজ করতে সক্ষম হয়ে যায়, তখন তার ফলে যে প্রতিক্রিয়া হয় সেটিকে অনুবর্তিত প্রতিক্রিয়া বলে। প্যাভলভের এই যে পরীক্ষাটিকে ভাবো, যে আগে খাবার দেখে কুকুরের লালাক্ষরণ হতো, অর্থাৎ কুকুরের লালাক্ষরণটা ঘটাতো কে? খাদ্য। এটা ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু দিন শেষে শেষে কি হলো, যে ঘন্টার শব্দ সেই লালাক্ষরণ ঘটিয়ে দিচ্ছে, অর্থাৎ খাদ্যের এখানে আর কোনো রকম রোল নেই। খাদ্যের যে জায়গা সেটা ঘন্টার ধ্বনি নিজে নিয়ে নিয়েছে। এটাই হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। অর্থাৎ যেটা আগে খাবার থেকে স্বাভাবিক উদ্দীপক যে কাজটা করত, সেটাকে যখন কৃত্রিম উদ্দীপক করতে শুরু করে দিচ্ছে, সেটাই হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। ঠিক আছে, এখন ধরো কোনো একটা ফ্যাক্টরিতে, কোনো একটা কোম্পানিতে মানুষজনে কাজ করছে। ধরো একটা জামা তৈরির কোম্পানি, সেখানে মানুষে সেলাই করছে, মানুষের জামাগুলো প্যাকিং করছে। এবার 50 বছর পর সবগুলো রোবট নিয়ে চলে আসা হলো, অর্থাৎ মানুষের আর কোনো দক্ষতা নেই, সেখানে সব কাজ রোবটে করছে। ঠিক আছে, তাহলে কি সেটা হয়ে গেল কি, দেখো, মানুষকে রিপ্লেস করে দিল ওই রোবটগুলো। মানুষ যে কাজটা করতো সেটা এখন ওই রোবটগুলো করছে। ঠিক এই জিনিসটা এখানে হচ্ছে, যে স্বাভাবিক উদ্দীপক মানে খাবার দেখে কুকুরের যে রকম অবস্থা হতো, সেই সেম অবস্থা ঘন্টার ধ্বনি করে দিচ্ছে। এখানে ঘন্টার ধ্বনি হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। যদি প্রশ্ন আসে এরকম ভাবে, যে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বে প্যাভলভ অনুবর্তিত প্রতিক্রিয়া বলতে নিম্নোক্ত কোনটিকে বুঝিয়েছেন? ধরো অপশন থাকলো খাদ্য, ঘন্টার ধ্বনি, ঘন্টার ধ্বনির ফলে লালাক্ষরণ, না খাদ্য দেখে লালাক্ষরণ। তো অবশ্যই অনুবর্তিত প্রতিক্রিয়া হবে ঘন্টার ধ্বনি শুনে লালাক্ষরণ, এটা। ঠিক আছে, দেখো, যে প্রতিক্রিয়া হয় সেটিকে যেমন অনুবর্তন হওয়ার আগে পর্যন্ত কুকুরের মুখে লালাক্ষরণ করানোর জন্য দায়ী ছিল খাদ্য, কিন্তু ঘন্টার ধ্বনি অনুবর্তিত হয়ে পর কুকুরের মুখে লালাক্ষরণ এখন ঘন্টার ধ্বনির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই অনুবর্তিত এই ঘন্টা ধ্বনির মাধ্যমে যে প্রতিক্রিয়া ঘটেছে তাই হলো অনুত প্রতিক্রিয়া। এবার মনে রাখবো, এখানে আমরা দুটো অনুবর্তন আমরা পাচ্ছি এখানে। একটা হচ্ছে প্যাভলভের অনুবর্তন, প্রাচীন অনুবর্তন, একটা হচ্ছে স্কিনারের অনুবর্তন, যেটা সক্রিয় অনুবর্তন। প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন, সেটাকে আমরা ধ্রুপদী অনুবর্তন বলি, সেটাকে বলা হয় এস টাইপ তত্ত্ব। এস টাইপ মানে কি? স্টিমুলাস। ঠিক আছে, এস হচ্ছে স্টিমুলাস, স্টিমুলাস টাইপ। আর আর টাইপ যেটা, সেটা হচ্ছে রেসপন্স। আর টাইপ বলা হয় কাকে? স্কিনারের যে সক্রিয় অনুবর্তন রয়েছে সেই তত্ত্বকে আর টাইপ বলা হয়। আর এস টাইপ হচ্ছে কোনটা? প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন, সেটাকে এস টাইপ বলা হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার এখানে আমরা প্যাভলভের সমীকরণটা দিকে আসি। দেখো, এই জায়গাটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো এখানে কি হলো, যে এই যে প্যাভলভ তিনি যে স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ আমরা কোনটাকে পড়লাম? স্বাভাবিক উদ্দীপক বলতে আমরা এখানে খাদ্যকে। স্বাভাবিক প্রতিক্রিয়া খাবার দেখে লালাক্ষরণ। কৃত্রিম উদ্দীপককে ঘন্টার ঘন্টার শব্দ হলো এখানে কৃত্রিম উদ্দীপক। কৃত্রিম প্রতিক্রিয়া কোনটি? এই যে এর ফলে যে লালাক্ষরণ বা লালাক্ষরণ বা
সজাগ ভাব ঘন্টার শব্দ শুনে, সেটাই হচ্ছে কৃত্রিম প্রতিক্রিয়া। এবার মনে রাখবে, প্যাভলভ তার যে সমীকরণটি দিয়েছিলেন বা তার যে লেখচিত্র দিয়েছিলেন, সেখানে তিনি এই চারটে জিনিসের জন্য চারটে সাইনকে ব্যবহার করেছিলেন, S1, R1, S2, R2। এখানে কি হচ্ছে, S1 মানে কি, খাদ্য। R1 মানে কি, খাদ্য দেখে লালাক্ষরণ। S2 মানে ঘন্টার শব্দ। R2 হচ্ছে ঘন্টার শব্দ শুনে লালাক্ষরণ। এই শর্ট টার্মগুলোকেও আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দেখো, স্বাভাবিক উদ্দীপককে তিনি কি বলে চিহ্নিত করেছেন, কোন চিহ্ন দিয়ে, S1 দিয়ে। স্বাভাবিক প্রতিক্রিয়াকে R1 দিয়ে। কৃত্রিম উদ্দীপককে S2 দিয়ে। কৃত্রিম প্রতিক্রিয়াকে R2 দিয়ে। S ফর কি, স্টিমুলাস অর্থাৎ উদ্দীপক, আর হচ্ছে রেসপন্স বা প্রতিক্রিয়া। ঠিক আছে, স্টিমুলাস 1, রেসপন্স 1, স্টিমুলাস 2, রেসপন্স 2, এরকম ভাবে। এবার তার গ্রাফটাকে যদি দেখি আমরা, এখানে দেখো এরকম হয় তার দেওয়া যে সমীকরণ সেটা দেখতে। এদিক থেকে S1, R1, S2, R2। দেখো কি হয়েছে, S1 হচ্ছে S1 হচ্ছে খাদ্য, R1 হচ্ছে কি, লালাক্ষরণ। ঠিক আছে, তো খাবার দেখে লালাক্ষরণ হয় একটা স্বাভাবিক ঘটনা, এটা একটা স্বাভাবিক ঘটনা। ঠিক আছে, খাবার দেখে লালাক্ষরণ হওয়া একটা স্বাভাবিক ঘটনা। তো সেই কারণে এই দুটো পাশাপাশি রয়েছে। আবার দেখো, S2 হচ্ছে ঘন্টার শব্দ। তোমার কানের কাছে এসে যদি কেউ ঢং ঢং করে ঘন্টা বাজায়, তুমি চারিদিকে তাকিয়ে দেখবে, তাই না? তো এই যে ঘন্টার শব্দ, আর R2, R2 হলো সজাগ ভাব, অর্থাৎ ওই যে সক্রিয় হয়ে যাওয়া, যে কি হচ্ছে চারিদিকে এটা দেখা ঘন্টার শব্দ শুনে। তো S2 এর সাথে R2 সম্পর্কযুক্ত। ঠিক আছে, এই দুটোও কিন্তু স্বাভাবিক। যেমন খাবার দেখলে আমাদের মুখে লালা নিঃসরণ হওয়া, এটা একটা স্বাভাবিক ঘটনা, ঠিক সেরকম হঠাৎ করে ঘন্টার ঢং ঢং আওয়াজ শুনলে আমরা একটু জেগে উঠি, দেখি কোথায় কি হচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা। এবার খেলাটা হয়েছে কোথায়, খেলাটা হয়েছে এই যে মাঝ বরাবর দেখো, এখানে S2 এর সাথে R1 যুক্ত হয়ে গেছে, তাই না? S2, S1 এর কারণে R1 হচ্ছিল, অর্থাৎ খাদ্য দেখে লালাক্ষরণ হচ্ছিল, এটা ঠিক আছে। আবার ঘন্টা শুনে কুকুরটি জেগে উঠছিল, এটাও ঠিক আছে। প্রবলেমটা হলো তখন যখন S2 টাচ করে ফেললো R1 কে, অর্থাৎ এখন ঘন্টার ধ্বনি শুনে, ঘন্টার শব্দ শুনে কুকুর আর সজাগ হচ্ছে না, বরং কুকুরের মুখে লালা নিঃসরণ হয়ে যাচ্ছে। বোঝা গেল? এই জন্য এটা এই এই অভিমুখে দেখানো হয়েছে গ্রাফের মধ্যে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে অনুবর্তন। অনুবর্তন, আশা করি বোঝা গেল। অনুবর্তন নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলবে, অনুবর্তনটা বুঝতে হবে। অনুবর্তনের আবার একাধিক ভাগ রয়েছে, অপানুবর্তন, অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন, এরকম। এগুলো আস্তে আস্তে আজকে করবো আমরা। দেখো, অনুবর্তন ঘটার আগে ঘন্টার ধ্বনি, সেটা ছিল S1, এটা হলো স্বাভাবিক উদ্দীপক। ঘন্টার ধ্বনির কারণে কি ঘটে না, কুকুরটি সজাগ হচ্ছে, এটা হচ্ছে R1, সেটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আবার খাবার, এটা স্বাভাবিক উদ্দীপক, খাবার দেখে কি হচ্ছে, লালাক্ষরণ হচ্ছে, এই লালাক্ষরণ হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। এটা হচ্ছে অনুবর্তনের আগে। তারপরে অনুবর্তনের পরে কি হলো, এই যে ঘন্টার ধ্বনি, এটা হলো কৃত্রিম উদ্দীপক। এই ঘন্টার ধ্বনি কি করছে, আর সজাগ না করে কুকুরের লালাক্ষরণ শুরু করছে, অর্থাৎ অন্য কাজ করতে লাগছে, অন্যের কাজ সে নিজে করছে। এই যে ঘন্টার ধ্বনি যখন লালাক্ষরণ শুরু করলো, সেটাই হয়ে গেল অনুবর্তন। এই জিনিসটা কি বলা হচ্ছে, অনুবর্তন। অর্থাৎ যখন কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক উদ্দীপকের জায়গা নিয়ে নেয়, স্বাভাবিক উদ্দীপক যে কাজটি করত, কৃত্রিম উদ্দীপক সেই কাজটি করতে শুরু করে, সেটাকেই আমরা অনুবর্তন বলছি। এবার আসছি অনুবর্তনের বৈশিষ্ট্যের উপর। দেখো কি রয়েছে না, যে উদ্দীপকটিকে অনুবর্তন করতে হবে, সেই উদ্দীপকটিকে স্বাভাবিক উদ্দীপকের আগে উপস্থিত করতে হবে। এই কারণে প্যাভলভের পরীক্ষায় ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ার আগে ঘন্টা ধ্বনি দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে আমরা কোনটাকে না, যেটাকে আমরা অনুবর্তন করব সেই উদ্দীপকটিকে স্বাভাবিক উদ্দীপকের আগে। মানে কি, এখানে ধরো তুমি ধরো করলে কি না, তুমি হাততালি দেবে, হাততালি দিলে যেন কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হয়, এরকম ভাবে কুকুরটিকে ট্রেনিং দেবে।
তার জন্য তোমাকে অবশ্যই আগে হাততালি দিতে হবে, তারপরে খাবার দিতে হবে। হাততালি দিলে খাবার দিলে, হাততালি দিলে খাবার দিলে, হাততালি দিলে খাবার দিলে। তুমি যদি আগে খাবার দাও তারপরে হাততালি দাও, হবে না। কারণ কুকুর প্রথমে খাবার পেলেই সে খাবারের দিকেই তার সমস্ত কনসেন্ট্রেশন দিয়ে দেবে, তোমার হাততালির দিকে সে আর পাত্তা দেবে না। ঠিক আছে, তো হাততালি দাও, খাবার দাও। অর্থাৎ কৃত্রিম যে উদ্দীপক হাততালি দেওয়া বা ঘন্টা ধ্বনি, সেটাকে প্রথমে আমরা দেব, উপস্থাপন করব, তারপরে স্বাভাবিক উদ্দীপকটিকে আমরা উপস্থাপন করব, খাবারটিকে। অর্থাৎ খাবার পরে হবে, আগে ঘন্টা বাজাও। ঠিক সেরকম দ্বিতীয় কি, স্বাভাবিক উদ্দীপকের শক্তি অনুবর্তিত উদ্দীপকের চাইতে অনেক বেশি। এটা কিভাবে তিনি বুঝলেন? এই যে কুকুরের মুখ থেকে যে লালা নিঃসৃত হতো, একটি যন্ত্র দিয়ে প্যাভলভ সেই লালাটিকে মাপতেন যে কত গ্রাম লালা বের হচ্ছে। তিনি দেখলেন যে খাবার দেখে কুকুরের মুখ থেকে ঠিক যতটা পরিমাণ লালা বের হয়, তার থেকে বেশ কিছুটা কম লালা কিন্তু এই ঘন্টার আওয়াজ শুনে বের হচ্ছে। অর্থাৎ এখান থেকে তিনি নিশ্চিত হলেন যে অবশ্যই স্বাভাবিক উদ্দীপকের ক্ষমতা বেশি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে আর অনেকের ভুল হয়ে যায়। মনে রাখবে, কৃত্রিম উদ্দীপকের থেকে স্বাভাবিক উদ্দীপকের ক্ষমতা সবসময়তেই বেশি। অর্থাৎ খাবার দেখে কুকুরের মুখ থেকে বেশি লালাক্ষরণ হবে, ঘন্টার ধ্বনি শুনে লালাক্ষরণ হবে কিন্তু খুব অল্প লালাক্ষরণ হবে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবে, স্বাভাবিক উদ্দীপক কিন্তু সবসময় বেশি শক্তিশালী কৃত্রিম উদ্দীপকের থেকে। দেখো, কুকুরের লালাক্ষরণের ক্ষেত্রে খাবার ঘন্টার ধ্বনি থেকে অনেক বেশি শক্তিশালী। অর্থাৎ এই যে খাবার নামক তোমার উদ্দীপক, সেটা ঘন্টার ধ্বনি থেকে অনেক বেশি শক্তিশালী। 3 নম্বর বৈশিষ্ট্য কি না, নিরপেক্ষ ও স্বাভাবিক উদ্দীপক একই ক্রমে বারবার উপস্থাপিত করতে হবে। মানে প্রথমে আমরা ঘন্টা বাজালাম, তারপরে আমরা খাবার দিয়ে দিলাম, ঘন্টা বাজালাম, খাবার দিলাম, এরকম ভাবে কন্টিনিউ করে যেতে হবে। ঠিক আছে, এরকম না যে কোনোদিন আগে খাবার দিলাম পরে ঘন্টা বাজালাম, সকালে খাবার দিলাম সন্ধ্যায় ঘন্টা বাজালাম। এরকম করলে কিন্তু অনুবর্তন ঘটবে না। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত অনুবর্তন প্রতিক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু এই নিয়মটিকেই ফলো করতে হবে। অর্থাৎ আগে আমরা ঘন্টা বাজাবো, তারপরে খাবার দেবো, ঘন্টা বাজাবো, খাবার দেবো, এরকম ভাবে। এবার প্যাভলভ কি দেখলেন, যে যদি 0.50 অর্থাৎ 50 মিলি সেকেন্ডের গ্যাপ থাকে ঘন্টা বাজিয়ে তারপরে খাবার দেওয়ার মধ্যে, তো একটা সময় রয়েছে, এই মধ্যেকার সময়টা যদি 1 সেকেন্ডের অর্ধেক, প্রায় অর্ধেক হয়ে থাকে, তাহলে এই অনুবর্তন সব থেকে ভালো হয়। তবে হ্যাঁ, এর থেকে একটু কম বেশি হলেও 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড বা 1 মিনিট পরে হলেও অনুবর্তন হবে। সব থেকে ভালো হয় যদি ঘন্টা বাজানোর 0.5 সেকেন্ড পরে খাবার দেওয়া হয়। এবার যদি এই গ্যাপটা অনেক বেশি হয়ে যায়, যে ধরো তুমি সকালে ঘন্টা বাজালে, সন্ধ্যেতে খাবার দিলে, দুপুরে ঘন্টা বাজিয়ে বিকেলে খাবার দিলে, এই যে মোটামুটি 6 ঘন্টা, 7 ঘন্টা, 4 ঘন্টার গ্যাপ যদি হয়ে যায়, তাহলে কখনোই অনুবর্তন কিন্তু হবে না। ঠিক আছে, তো এইটাও আমাদের মনে রাখতে হবে। চতুর্থত কি, দেখো, অনুবর্তনের রেস থাকতে থাকতেই উদ্দীপকটির উপস্থাপন করতে হবে। অর্থাৎ প্যাভলভের পরীক্ষায় ঘন্টা ধ্বনি রেস থাকতে থাকতেই খাবার দিতে হবে। ঘন্টাটা বাজালাম এখন, আর 5 ঘন্টা পরে আমি খাবার নিয়ে এলাম, তাহলে কুকুর তো ভুলেই যাবে ঘন্টা ধ্বনি সম্পর্কে। তো ঘন্টাটা বাজিয়ে সেই ঘন্টার শব্দটা যতক্ষণ কুকুরের মনে আছে যে ঘন্টা বেজেছে, তার মধ্যেই আমাদেরকে খাবারটা প্রোভাইড করতে হবে। সেই জন্যই প্যাভলভ একটি সময়সীমা দিয়েছেন যে 1 সেকেন্ডের অর্ধেক সময় পর্যন্ত যদি আমরা 1 সেকেন্ড মানে হাফ সেকেন্ড টাইমে যদি আমরা খাবার দিতে পারি, তাহলে অনুবর্তন সব থেকে ভালো হয়। ঠিক আছে, এরপরে আসি আমরা অপানুবর্তন। এক্সটিনশন বা অপানুবর্তন বলতে কি বুঝি? অপকথার অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। এই যে অনুবর্তন প্রসেস, সেই অনুবর্তন প্রসেসটা যদি নষ্ট হয়ে যায়, সেটাকেই আমরা অপানুবর্তন বলছি। অর্থাৎ এই যে তোমার অনুবর্তন হয়ে গেছে কি না, তুমি প্রত্যেকদিন দুপুর 2টোর সময় একটা স্টিলের বাটি নিয়ে গিয়ে রাস্তায় ঠক করে একবার ঠুকছো, কুকুরগুলো দৌড়ে চলে আসছে, তুমি খাবার দিচ্ছ খাবার খাবে বলে, এটা হচ্ছে অনুবর্তন। এবার তুমি এরকম প্রত্যেক দিন করতে থাকলে শুধু একটা ফাঁকা বাটি নিয়ে গিয়ে রাস্তায় ঠুকছো, খাবার কিন্তু তাদের দিচ্ছ না। এরকম তারা 10-15 দিন দৌড়ে দৌড়ে আসবে, তারপরে তারা আর আসবে না। তারা বলবে কি যে ও আর খাবার দেবে না, এরকম ধারণা তার মধ্যে চলে আসবে। ঠিক এই কাজটা যদি প্যাভলভও করতেন,
ঘন্টা বাজালেন, কুকুর দৌড়ে এলো তার কাছে, লালাক্ষরণ শুরু হলো, কিন্তু খাবার দিলেন না। আবার একই জিনিস এরকম 10 দিন 15 দিন তিনি করলেন। তারপরে ঘন্টা বাজালে কুকুরের মুখ থেকে আর লালা নিঃসরণ হবে না, কারণ কুকুরের এটা বিশ্বাস হয়ে গেছে আর খাবার দেবে না। ঠিক আছে, এই জিনিসটিকে আমরা অপানুবর্তন বলছি। অর্থাৎ সহজ ভাষায় বললে অনুবর্তন নষ্ট হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই অপানুবর্তন বলে। ঠিক আছে, দেখো, কোনো স্বাভাবিক প্রতিক্রিয়া কৃত্রিম উদ্দীপকের অনুবর্তিত হওয়ার পর বিভিন্ন কারণে ওই অনুবর্তন লোপ পেতে পারে। অনুবর্তন লোপের ঘটনাকেই অপানুবর্তন বলে, অর্থাৎ অনুবর্তনটা নষ্ট হয়ে যাওয়াই হচ্ছে অপানুবর্তন। যেমন প্যাভলভের পরীক্ষায় ঘন্টার ধ্বনি অনুবর্তিত উদ্দীপকে পরিণত হওয়ার পর, অর্থাৎ যখন তা পুরোপুরি কুকুরের লালাক্ষরণে সক্ষম হবে, কয়েকবার ঘন্টা দেওয়ার পরে যদি খাবার না দেওয়া হয়, তবে কুকুরের লালাক্ষরণ ক্রমশ কমতে থাকবে আস্তে আস্তে। এবং এক সময় আসবে যখন ঘন্টার ধ্বনি হলে আর লালাক্ষরণ হবে না, ঘন্টা বাজবে কিন্তু লালাক্ষরণ হবে না। সুতরাং এই ক্ষেত্রে কৃত্রিম উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়ার সংযোগ নষ্ট হয়ে গেল। এই যে এস এবং আর, এই দুইয়ের মধ্যে যে কানেক্টিভিটি ছিল সেটা নষ্ট হয়ে গেল। এটি অপানুবর্তনের একটি উদাহরণ। তাহলে অপানুবর্তনটা আশা করি বোঝা গেল। অনুবর্তনের নষ্ট হয়ে যাওয়ার ঘটনাকেই অপানুবর্তন বলা হচ্ছে। এরপরে দেখো, অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। এটা কি না, প্রথম দিন অনুবর্তন হয়েছিল, মানে ঘন্টা বাজালে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হতো। এরপরে প্যাভলভ কি করলেন, পরপর 10 দিন 15 দিন ঘন্টা বাজালেন, কুকুর এলো, কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হলো, কিন্তু খাবার দিলেন না। এর ফলে হয়ে গেল অপানুবর্তন। অর্থাৎ ঘন্টা বাজালে এখন আর কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ হয় না, এটা হচ্ছে অপানুবর্তন। এই অপানুবর্তনের পরে, অর্থাৎ কুকুর এই ঘন্টা ধ্বনিটিকে ভুলে যাওয়ার পরে বেশ কয়েকদিন পরে দেখা গেল প্যাভলভ আবার গোটা 5-6 দিন ওই ঘন্টা বাজিয়ে খাবার দেওয়া শুরু করলেন। দেখা গেল কিছুদিন পরেই অল্প চেষ্টাতেই আবার সেই আগের অবস্থায় কুকুর ফিরে চলে এলো। অর্থাৎ এখন আবার সেই অনুবর্তন তার হয়ে গেল। অর্থাৎ অনুবর্তন হয়ে সেই অনুবর্তনটা নষ্ট হয়ে যাওয়াকে আমরা বলছি অপানুবর্তন। আর সেই নষ্ট হয়ে যাওয়া অপানুবর্তন আবার ফিরে আসার ঘটনাটাকে আমরা বলছি অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। ঠিক আছে, দেখো, অনেক সময় দেখা যায় কোনো অনুবর্তনের অপানুবর্তনের পরে যদি ঘটনাটি পুনরায় পরীক্ষামূলক পরিস্থিতিতে আনা হয়, অর্থাৎ কুকুরটি ভুলে গেছে হয়তো লালা নিঃসরণ তার আর হয় না ঘন্টা ধ্বনি শুনলে, কিন্তু তবুও যদি আবার প্যাভলভ কয়েকদিন ওই ঘন্টা বাজিয়ে খাবার খেতে দেন, একই রকম সে আগের মতো পরিস্থিতিতে নিয়ে আসা হয়, তখন অনুবর্তন আবার ফিরে আসে। ঠিক আছে, প্যাভলভ পরীক্ষা করেছেন ক্ষুধার্ত কুকুরের ঘন্টা ধ্বনির সঙ্গে লালাক্ষরণের অপানুবর্তনের পর কুকুরটিকে পুনরায় পরীক্ষামূলক পরিস্থিতিতে নিয়ে এলে অল্পায়াস, মানে এখানে পরিশ্রম, ঠিক আছে, অল্প পরিশ্রমী কুকুরটি অনুবর্তিত উদ্দীপকের উপস্থিতিতে আবার একই ধরনের প্রতিক্রিয়া করে। এই ঘটনাটি হলো অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। এর থেকে বলা যায় যে প্রাণী যা শেখে তা অবদমিত অবস্থাকে সম্পূর্ণভাবে কখনোই ভুলে যায় না। অর্থাৎ আমরা যা কিছু শিখি সেই শেখা জিনিসটা সম্পূর্ণ 100% আমরা কখনো ভুলে যাই না। ঠিক আছে, এরপরে দেখো আছে অনুবর্তনের পুনঃস্থাপন। অনুবর্তনের পুনঃস্থাপন কি, রিইনফোর্সমেন্ট বলা হয় এটাকে। অনুবর্তনকে সজীব রাখতে হলে মাঝে মাঝে তার শক্তি কমে আসে, তখন তাকে দেখো, এই রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে এমন কিছু যেটা নতুন করে কাজ করার উদ্যম জুগিয়ে দেয়। যেমন তুমি ধরো প্রচন্ড ক্লান্ত হয়ে গেছো পড়া করতে করতে, সেই সময় তোমার বাড়ির লোক বা তোমার টিচার এসে তোমার খুব প্রশংসা করলো, সেটা একটা রিইনফোর্সমেন্ট। তুমি তখন আবার তোমার মন হবে যে আরো বেশি করে পড়া করি, সেরকম ব্যাপারটা, সেটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, তো এখানে কুকুরের এই যে পরীক্ষা, সেখানে রিইনফোর্সমেন্ট কি, খাবার অবশ্যই। তো ঘন্টা বাজাচ্ছে, প্যাভলভ খাবার দিচ্ছে না, ঘন্টা বাজাচ্ছে খাবার দিচ্ছে না, তার মানে রিইনফোর্সমেন্ট দিচ্ছে না। এবার এরকম করতে করতে হঠাৎ করে একদিন সে যখন ঘন্টা বাজালো এবং খাবার দিয়ে দিল, তার মানে কুকুরটি আবার রিইনফোর্সমেন্ট পেল, আবার সেই একই প্রতিক্রিয়া করার শক্তি পেল সে। এরপরেও আবার 10 দিন সে ঘন্টা বাজিয়ে যদি খাবার না দেয় কুকুরের মুখ থেকে, তবুও লালা নিঃসৃত হয়েই যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে অনুবর্তনের পুনঃস্থাপন।
দেখো, অনুবর্তনকে সজীব রাখতে হলে যখন তার শক্তি কমে আসবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে ঘন্টা বাজাচ্ছে কিন্তু এখন আর খুব বেশি আলো নিঃসরণ হয় না, সেই টাইমে তাকে আবার পরীক্ষণ পরিস্থিতিতে নিয়ে আসা দরকার, অর্থাৎ আবার তখন তাকে খাবার দেওয়া দরকার। এই ঘটনাকে অনুবর্তনের পুনঃস্থাপন বা পুনঃসংযোজন বলা হয়। যেমন প্যাভলভের পরীক্ষায় অনুবর্তন সক্রিয় থাকা অবস্থায় মাঝে মাঝে ঘন্টার ধ্বনির সঙ্গে খাবার দেওয়া হয়, তাহলেই অপানুবর্তন ঘটে না। অর্থাৎ যদি প্যাভলভ একটানা 2 মাস 3 মাস ঘন্টা বাজিয়ে খাবার না দেয় তাহলে অপানুবর্তন ঘটে যাবে। অর্থাৎ কুকুরের ওই যে ঘন্টা ধ্বনি শুনে লালা নিঃসরণ হওয়ার ঘটনা, ওটা নষ্ট হয়ে যাবে, ওটা আর হবে না। এটা হচ্ছে অপানুবর্তন। কিন্তু এই 1 মাস 2 মাসের এত বড় গ্যাপ না দিয়ে যদি সে 7 দিন পর পর 6 দিন খাবার না দিয়ে 7 নম্বর দিনে একবার করে খাবার দেয়, তাহলেও কিন্তু এই অনুবর্তন নষ্ট হবে না, থেকেই যাবে। এই যে 7 দিন পর পর খাবার দেওয়ার ঘটনা, এটাকেই বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট বা অনুবর্তনের পুনঃস্থাপন। আমরা স্কিনারের থিওরি পড়ার সময় আবার দুই প্রকারের রিইনফোর্সমেন্ট পড়ব। একটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে সেই রিইনফোর্সমেন্ট যেটা আমাদেরকে কোনো কাজ আরও বেশি বেশি করার জন্য প্রেরণা যোগায়। আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে সেই রিইনফোর্সমেন্ট যেটা আমাদেরকে কোনো কাজ আর পরবর্তীতে না করার জন্য প্রেরণা যোগায়। ঠিক আছে, এটা হচ্ছে পুরোপুরি রিইনফোর্সমেন্ট। তো এই ছিল আমাদের প্যাভলভের টোটাল থিওরিটা। এতদূর পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা একটু বলো। কারো কোথাও যদি সমস্যা থাকে সেটাও বলো, তাহলে আবার একবার আমি বুঝিয়ে দেবো সেই জায়গাগুলো। বলো, পুরোটা বোঝা গেছে? খুব সহজ একটা থিওরি, প্রথমের দিকে একটু কঠিন লাগবে, পুরো পিডিএফটা পড়লে কোনো ব্যাপার নয়। এটা বোঝা গেছে কিনা বলো একটু, প্রত্যেকে বলো বোঝা গেছে কিনা।